আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করেছে, বা এখনই বা কেন রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আছে, বা আমেরিকায় বা কেন বিভিন্ন দেশে তাদের ঘাঁটিগুলো তৈরি করছে, পাশাপাশি তারা মিলিটারিলি এত বেশি ডোমিনেন্ট রোল প্লে করছে? তারা কেনই বা সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে বিভাজন রেখা টেনে দিয়েছে? কেনই বা জাপান এবং সাউথ কোরিয়া দুজনেই আমেরিকার মিত্র হওয়া সত্ত্বেও সাউথ কোরিয়া এবং জাপান তারা নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে চায় না? কেনই বা চীনের মাঞ্চুরিয়া জাপান দখল করেছিল? একই সাথে কেন আমেরিকা বিশ্বের পরাশক্তি হিসেবে আবির্ভূত হলো? এই প্রশ্নগুলো কি কখনো আপনার মনে জেগেছে? যদি না জেগে থাকে তাহলে জাগা উচিত। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি পেতে চান তাহলে আপনাকে যে বইটা পড়তে হবে সেই বইটার নাম হচ্ছে প্রিজনার্স অফ জিওগ্রাফি। বইয়ের নামটা থেকেই বুঝতে পারছেন যে প্রিজন আমরা জানি সেটা হচ্ছে জেল, আর এখানে প্রিজনার্স অফ জিওগ্রাফি বলতে বোঝাচ্ছে যে কেন জিওগ্রাফি ইটসেলফ কোনো একটা কান্ট্রির জন্য একটা প্রিজন বা জেল হিসেবে দেখা দিচ্ছে। যেমন ধরেন বর্তমানে যে রাশিয়া, তারা এত বড় দেশ, কিন্তু কেন তারা পরাশক্তির মতো আমেরিকার মতো হতে পারছে না? বা তাদের যে সোভিয়েত ইউনিয়ন ছিল তারা যেই পরাশক্তি হিসেবে কাজ করেছিল, এখন রাশিয়া কেন পারছে না? একই সাথে আমেরিকা কিভাবে পুরো বিশ্বে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করছে? চীন একটা আপকামিং পরাশক্তি, তারপরেও কেন চীন তার যেই বিজনেস সেটা ঠিকঠাক মতো করার পরেও আমেরিকাকে সহজে বিট করতে পারছে না? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হচ্ছে তার জিওগ্রাফির মধ্যে। আপনারা যদি চীনের মানচিত্র দেখেন তাহলে দেখবেন চীনকে কেন্দ্র করে একদিকে আছে সাউথ কোরিয়া, এরপরে আছে হচ্ছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, জাপান। এই যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোর কাজই হচ্ছে চীন কন্টেইনমেন্ট। এছাড়া আপনারা যদি কখনো কোয়াডের নাম শুনে থাকেন তাহলে দেখবেন যে এই কোয়াডের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে চায়না কন্টেইনমেন্ট বা চীন ঠেকাও নীতি। চীন যে একটা বড় পরাশক্তি হতে যাচ্ছে, বা তারা যে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার দিকে এগিয়ে যাচ্ছে, এইটা যেন না পারে সেটাকে থামানোর জন্যই মূলত আমেরিকা এই কোয়াডটা তৈরি করছে। আবার আপনি যদি খেয়াল করেন রাশিয়া এখন যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা করছে, আপনার মনে হতে পারে যুদ্ধটা 2022-এর দিকে শুরু হয়েছে, কিন্তু যুদ্ধটা আসলে 2014 সাল থেকে। প্রথমে রাশিয়া কি করছে, ইউক্রেনের যে ক্রাইমিয়া যে দ্বীপটা আছে সেটা দখল করে নিয়েছে। কেন দখল করছে? কারণ রাশিয়ার কোনো উষ্ণ পানির বন্দর নেই। রাশিয়ার প্যাসিফিক অশনে যে বন্দরগুলো আছে সেই বন্দরগুলো দেখা যায় বছরের একটা বড় অংশ সময়ই সেটা ফ্রোজেন থাকে, তারা আসলে কোনো ধরনের বিজনেস করতে পারে না। এই জন্য রাশিয়ার দরকার ছিল হচ্ছে একটা উষ্ণ পানির বন্দর, এবং সেটা হচ্ছে ক্রাইমিয়া। এই বন্দর দিয়েই মূলত সে তার বিজনেসগুলো করতে চায়। এই কারণে সে ফার্স্ট 2014-এ এই ক্রাইমিয়া দখল করে, এবং এইটার আমরা বলতে পারি এক্সটেনশন হিসেবে ইউক্রেনের সাথে বর্তমানে যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। আবার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সেই সময়ের যে সোভিয়েত ইউনিয়ন ছিল তারা কিন্তু আফগানিস্তানকে আক্রমণ করেছিল যেন আফগানিস্তান এবং পাকিস্তান পর্যন্ত এসে পাকিস্তানের যে তাদের বেলুচিস্তান প্রদেশ সেখানে যে একটা উষ্ণ পানির বন্দর আছে সেই বন্দরটা যেন দখলে নিতে পারে। এইটা ছিল তাদের একটা আকাঙ্ক্ষা, কিন্তু সেটা আসলে বাস্তবে রূপ নিতে পারে নাই। আবার আমেরিকা যে একটা পরাশক্তি হয়ে আছে, আপনি যদি আমেরিকার জিওগ্রাফি দেখেন তাহলে দেখবেন আমেরিকার চারপাশে সমুদ্র এবং তার আশপাশে আর কোনো বড় নেইবারিং কান্ট্রি নেই। একই সাথে আমেরিকার ভেতরের যে নদীগুলো আছে প্রত্যেকটা নদী আসলে কি করতে পারে, নৌ চলাচলের জন্য অনেক বেশি ক্যাপাবল, যার কারণে কি ঘটে, তারা বিজনেসগুলো ঠিকঠাক মতো করতে পারে। একইভাবে আপনি যদি আফ্রিকার দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে আফ্রিকার মধ্যে নদী আছে কিন্তু তারপরেও তারা বিজনেস করতে পারছে না, তারা তাদের বন্দরগুলো ঠিকঠাক মতো কাজ করছে না। কেন করছে না? কারণ তাদের নদীগুলো নেভিগেবল না। অর্থাৎ সেখানে হয়তো পর্যটন সম্ভব কিন্তু সেই নদী দিয়ে আসলে বিজনেস করা সম্ভব না। একটা নদী যাচ্ছে যে আবার দেখা যায় যে খাড়া নিচের দিকে নেমে যাচ্ছে, তো এই নদী তো নেভিগেবল না, বা এই নদীতে তো আসলে কোনোভাবেই কি করা সম্ভব না, বিজনেস করা আসলে সম্ভব না। তারপরে আপনি যদি খেয়াল করেন ইউরোপের দিকে তাহলে দেখবেন যে ইউরোপের যে নদীগুলো আছে সেই নদীগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, এবং ইউরোপের সমস্ত বড় শহরগুলো আসলে তৈরি হয়েছে এই বড় বড় নদীগুলোর কাছে। এবং ইউরোপের যেহেতু নদীগুলো নেভিগেবল, এগুলো বিজনেসের জন্য খুবই উপযুক্ত, তাই ইউরোপ এত বেশি ফ্লারিশ করতে পারছে তাদের অর্থনীতিতে। আবার আপনি যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে দেখেন, এদের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিন্তু এমন যে বর্ডার লাইনটা আছে, এই বর্ডার লাইনটা কিন্তু একটা কৃত্রিম বর্ডার লাইন। সো তাদের জন্য আসলে জিওগ্রাফিটা যদিও অনেক ভালো, কিন্তু তাদের পপুলেশন প্রবলেম বা তাদের অন্যান্য যে জিনিসগুলো আছে তার কারণে কিন্তু তারা ভালো করতে পারছে না। আবার যদি চীনের সঙ্গে আপনি ইন্ডিয়া দেখেন, একটু খেয়াল করেন তো, যদি মাঝখানে হিমালয় পর্বতটা না থাকতো তাহলে
হয় ইন্ডিয়া চীন দখলে যেত অথবা চীন ইন্ডিয়া দখলে আসতো। এই হিমালয় পর্বতটা থাকার কারণে এই কাজটা তাদের দুই দেশের জন্যই কঠিন হয়ে গিয়েছে। তারপরেও বর্তমান সময়ে যেহেতু যুদ্ধ প্রযুক্তি অনেক বেশি উন্নত হয়েছে, ফলে যেটা ঘটে তাদের মধ্যে আমরা মাঝে মধ্যে কি দেখি, যুদ্ধের আশঙ্কা দেখি। এই যে লাদাখ নিয়ে যুদ্ধ করছে, অরুণাচল প্রদেশ নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ঝামেলাগুলো ঘটে থাকে। সো এগুলো আমরা সবাই আসলে জানি। তো এই পুরো যে জিওগ্রাফি জিনিসটা কারোর জন্য এটা আশীর্বাদ এবং কারোর জন্য একটা জেল হিসেবে কাজ করছে, এই ব্যাপারটাই মূলত এই বইটাতে খুব সুন্দরভাবে লেখা আছে। সো এই বইটাতে অনেকগুলো অধ্যায় নিয়ে আলোচনা করছে। আমি এই অধ্যায়গুলোর নাম সেভাবে না বলি, সে আসলে কন্টিনেন্ট ধরে ধরে চ্যাপ্টারগুলো লিখছে। যেমন আমেরিকাকে দুইটা কন্টিনেন্ট করছে, একটা হচ্ছে নর্থ আমেরিকা, একটা সাউথ আমেরিকা। নর্থ আমেরিকা তো ভালো করছে, কিন্তু সাউথ আমেরিকা করতে পারছে না। কেন করতে পারছে না সেই ব্যাপারটা নিয়ে এই লেখক বইটাতে লিখছেন। এবং সাউথ আমেরিকার মধ্যে ব্রাজিল অনেক ভালো করতেছে অর্থনীতিতে, কিন্তু সেটা কেন পরাশক্তি হবে না সেই বিষয়টা এখানে আসলে উল্লেখ করা আছে। এবং কেন হবে না সেটার কারণ হিসেবে বলতেছে যে ব্রাজিলের যে এক্স্যাক্টলি জিওগ্রাফি, এই জিওগ্রাফিটা আসলে তাদের পরাশক্তি হওয়ার জন্য ফ্রেন্ডলি না। আবার একই সময়ে ব্রাজিলের 4-5টা বন্দর মিলে যেই পরিমাণ বিজনেস করতে পারে, আর্জেন্টিনার একটা বন্দর তার চাইতে বেশি কেন বিজনেস করতে পারতেছে, এই ব্যাপারটাও জিওগ্রাফির কারণে, সেই জিনিসটাও লেখক আসলে উল্লেখ করেছে। সো এই প্রত্যেকটা জিনিস নিয়েই এই বইটাতে আছে। মধ্যপ্রাচ্য নিয়েও লেখা আছে, কেন ইরান ভালো করবে, ইরানের সাথে কেন আমেরিকা একটা চুক্তি করতে বাধ্য হবে বা চুক্তি করতে চাইবে, এই ব্যাপারগুলো এই বইটাতে আছে। সো এক্স্যাক্টলি এই বইটা প্রত্যেকটা কন্টিনেন্টের যে জিওগ্রাফি, কেন কখনো এটা আশীর্বাদ এবং কেন এটা আশীর্বাদ না হয়ে কোনো একটা কান্ট্রির জন্য এটা আসলে খারাপ কিছু বই আনছে, সেই পুরো ব্যাপারগুলো আছে। এবং স্পেশালি এই বইটাতে বাংলাদেশ নিয়ে খুব সামান্য কিছু কমেন্টস করা আছে। তার মধ্যে একটা কমেন্টস হচ্ছে এইটা, যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম কি। আমরা সবাই জানি বাংলাদেশের প্রবলেম হচ্ছে পলিটিক্স, তারপরে হচ্ছে হাঙ্গার, তারপরে হচ্ছে খুব বেশি জনসংখ্যা, বেকারত্ব ইত্যাদি ইত্যাদি। কিন্তু লেখক বলছেন যে এগুলো এক্স্যাক্টলি সমস্যা, বাট লেখকের মতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশের যেই সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো আছে, এগুলো আসলে সমুদ্রের পানির তলদেশে চলে যাবে। এবং উপরের যেই জায়গাগুলো আছে, যেহেতু এটা ফ্লাড ল্যান্ড, সুতরাং বন্যা আরেকটা বড় সমস্যা হবে। এই দুইটা বড় সমস্যার কারণেই কিন্তু বাংলাদেশকে ভবিষ্যতে অনেক বেশি ভুগতে হবে। তো লেখক বলতে চাচ্ছেন শেষের দিকে এসে যে জিওগ্রাফিকে অনেক ভালো ভালো লিডাররা এসে হয়তো চেঞ্জ করে নাই, বাট জিওগ্রাফির কারণে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোকে হয়তো উতরে যাওয়ার জন্য কারিশমাটিক লিডারশিপ খুবই দরকার। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেখানে কারিশমাটিক লিডারশিপ খুব বেশি কিছু করতে পারে না। যেমন বাংলাদেশের ক্ষেত্রে বলতেছে, এখানে যত বড় কারিশমাটিক লিডারই আসুক না কেন, প্রবলেম যেটা, এই প্রবলেমটা আসলে সলভ করা পসিবল না। বাট যেটা করা সম্ভব সেটা হচ্ছে আমাদের জন্য এই প্রবলেমটাকে কমিয়ে আনা সম্ভব, বা যেই প্রবলেমটা 10 বা 20 বছরের মধ্যে হতে পারে সেটাকে লেন্দি করে 50-60 বছর পিছিয়ে দেওয়া সম্ভব। এই ব্যাপারটা নিয়ে লিখছে। আর সবচেয়ে বেস্ট যেই চ্যাপ্টারটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে আর্কটিক অঞ্চল। আমি এই অঞ্চলটা নিয়ে এত খুব বেশি জানতাম না, কিন্তু আমি সবসময় রাশিয়ার ম্যাপটা দেখতাম হচ্ছে যে রাশিয়ার এইখানে কৃষ্ণ সাগর, তারপরে তুরস্ক আছে, রাশিয়ার পাশে উজবেকিস্তান, তাজিকিস্তান আছে, চীন আছে, এই পাশে প্যাসিফিক অশান। কিন্তু আর্কটিক অশানটা নিয়ে আমার আসলে কোনো আইডিয়া ছিল না। আমি দেখে তো অবাক হয়ে গেছি, আরে আজব, এই আর্কটিক অশানের এই সাইডটা রাশিয়ার পুরোটাই ফাঁকা। কিন্তু প্রবলেম হচ্ছে আইস, যেহেতু দ্রুত উষ্ণায়ন হচ্ছে বা বৈশ্বিক উষ্ণতা হচ্ছে, যত দ্রুত এই আইসটা গলে যাবে রাশিয়ার জন্য আসলে তত বেশি বেনিফিট হবে। যদিও কিছু চোখ পয়েন্ট রাশিয়ার জন্য থাকবে, আর যত বেশি জলবায়ুর পরিবর্তন হবে সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে, বাট রাশিয়ার জন্য সাপে বর হবে। সো এই জলবায়ু বলেন বা এই জিওগ্রাফি বলেন, যেটাই বলেন না কেন, এইটা এক্স্যাক্টলি আসলে একটা কি রোল প্লে করে। সো ওই কি রোলটা কি সেটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান এবং আপনার যদি ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড জিওগ্রাফি সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত এই বইটা, প্রিজনার্স অফ জিওগ্রাফি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।